নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এএফসি এশিয়ান কাপের কিন্তু কোয়ালিফাইং রাউন্ডের শেষ ম্যাচে হংকং এর বিরুদ্ধে জয় পেল ভারত এবং প্রায় এক বছর বাদে কিন্তু কোনো প্রতিযোগিতা আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচে কিন্তু জয় পেল ভারত এবং তার সাথে সাথে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডেরও কিন্তু প্রথম জয় এটা ভারতের। এর আগে কিন্তু এফসি এশিয়ান কাপের সম্পূর্ণ রাউন্ডটা জুড়েই ভারত খুব হতাশাজনক পারফরমেন্স দিয়েছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারত এই মুহূর্তে যে পারফরমেন্সটা দিল বা হংকং এর বিরুদ্ধে ভারত যে পারফরমেন্সটা দিল কোচি স্টেডিয়ামে, সেইটা কিন্তু মনে রাখার মতন। এই পারফরমেন্সকে যদি আপনি ভাগ করে নিতে চান যে আজকে ভারত কোন কোন জায়গায় হংকংকে টেক্কা দিয়ে চলে গেল, এরকম ভাবে যদি ভাগ করে নিতে চান তাহলে কিন্তু 5টা পয়েন্টে ভাগ করে নিতে হয়। ভারত আজকে 2-1 গোলে হারিয়েছে হংকংকে এবং প্রথমে 2 গোল দিয়ে দিয়েছিল ভারত, তারপরে 1 গোল কনসিড করতে হয় ভারতকে, কিন্তু এরপরেও ভারতের কাছে আজকে যতগুলো গোল দেওয়ার সুযোগ ছিল সেইগুলো সবগুলো যদি গোল হতো বা সবগুলো যদি কনভার্ট করতে পারতো ভারতীয় ফুটবলারেরা, তাহলে কিন্তু ভারত আজকে অনেক বেশি গোলের মার্জিনেও জিততে পারতো এবং পুরো ম্যাচটা জুড়েই ডমিনেটিং ফুটবল খেললো ভারত। হংকং হয়তো কয়েকটা ফেজে অ্যাটাক করেছে, কয়েকটা ফেজে হয়তো তারা অ্যাটাকে উঠে এসেছিল এবং গুরপ্রীতকে একটি বল গোল খেতে হয় এবং 2টি ভালো সেভ করেন গুরপ্রীত, এটাও কিন্তু বলতে হবে। তবে ভারত যতগুলো চান্স পেয়েছিল সেই অনুযায়ী কিন্তু খুবই নগণ্য ছিল হংকং এর চান্স এবং হংকং কিন্তু সেই পরিমাণ চান্স তৈরি করতে পারেনি যেই পরিমাণ চান্স ভারত তৈরি করতে পেরেছিল, সেটা প্রথমার্ধে হোক বা দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধের একদম খেলার শুরুতেই কিন্তু গোল করলো রায়ান উইলিয়ামস। এটাই হলো প্রথম পয়েন্ট, যে রায়ান উইলিয়ামস ভারতের হয়ে খেলবে এই নিয়ে কিন্তু যখন থেকে কথা শুরু হয়েছিল তখন অনেক রকমের মতবাদ শোনা যাচ্ছিল যে রায়ান উইলিয়ামস খেলবে। একটা সংখ্যার মানুষ বলেছিল যে অবশ্যই এটা ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে, ভারতীয় ফুটবলের অ্যাটাকিং লাইন আপের জন্য ভালো হবে, আর একটা সংখ্যার মানুষ বলেছিল যে না, সে তার দেশে সুযোগ পায় না তাই জন্য ভারতে খেলতে আসছে, ভারতের হয়ে তিনি বিশাল কিছু করতে পারবেন না। তবে আজকে কিন্তু সব প্রশ্নের জবাব দিয়ে দিল রায়ান উইলিয়ামস এবং জবাব দিয়ে কিন্তু প্রথম 4 মিনিটের মধ্যেই মনবীর সিং এর পাস থেকে কিন্তু গোল করে গেলেন রায়ান উইলিয়ামস এবং এই গোলের ফলে কিন্তু একদম শুরুতেই এগিয়ে গেল ভারত। এবং শুধু গোল নয়, পুরো ম্যাচ জুড়ে রায়ান উইলিয়ামস যেভাবে ভারতের হংকং এর গোল বক্সের সামনে ভারতের আক্রমণকে তৈরি করছিলেন, ভারতীয় আক্রমণকে সাজাচ্ছিলেন, ভারতে বল ডিস্ট্রিবিউশন করছিলেন, মাঝমাঠ থেকে বল নিয়ে গতিশীল আক্রমণ তৈরি করছিলেন, সবটা মিলিয়ে কিন্তু রায়ান উইলিয়ামসের যে আজকে ভারতীয় দলে অন্তর্ভুক্তি, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ভারতীয় দলের জন্য। দ্বিতীয় অবশ্যই আসছে হলো ভারতের সম্পূর্ণ আক্রমণ ভাগ। এই আক্রমণ ভাগের কথা কিন্তু বলতেই হবে। আজকে অনবদ্য ফুটবল খেললো কিন্তু 2 উইং লিস্টন কোলাসো এবং ছাংতে। লিস্টন কোলাসো কিন্তু আজকে বেশ কিছু সুযোগ পেয়ে গেছিল, লিস্টন কোলাসো আজকে বেশ কিছু বল একার ক্ষমতায় বক্স অব্দি নিয়ে চলে গেছিল, খুব সহজে উনি গোলও পেতে পারতেন যদি উনি শটটা ঠিক সময় জায়গায় রাখতে পারতেন বা তার অ্যাসিস্টও হতে পারতো যদি তিনি সঠিক সময় পাসটা বাড়িয়ে দিতেন। কিন্তু সেইটুকুনি ছাড়া লিস্টন কোলাসো কিন্তু বাকিটা মানে বক্সে যে ভয় ধরানো হংকং এর বক্সে, এই কাজটা কিন্তু লিস্টন কোলাসো দুর্দান্ত ভাবে করেছেন। আর অন্যদিক থেকে যদি বলা যায় ছাংতের কথা, তাহলে ছাংতে আজকে হয়তো গোলটা পেলেন না কারণ আজকে তার গোল পাওয়ার কথা ছিল না, না হলে কিন্তু ছাংতে যে ফুটবলটা আজকে খেলেছেন এবং তিনি যে সুযোগগুলো আজকে পেয়েছেন তাতে কিন্তু দুর্দান্ত কিছু বক্সে ব্লকিং না আসলে, হংকং প্লেয়ারদের ব্লকিং না আসলে ছাংতে আজকে গোল পেতে পারতেন। তো ছাংতে এবং লিস্টনের যে আক্রমণাত্মক ফুটবল এবং তার সাথে কিন্তু বহুদিন বাদে মনবীরকে আমরা অ্যাজ আ স্ট্রাইকার খেলতে দেখলাম। প্রথম বলটা মনবীর অ্যাসিস্ট করেছিল এবং সেখানে কিন্তু মনবীরের দুর্দান্ত পারফরমেন্স, মনবীরের পারফরমেন্সও বেশ ভালো। এবং আক্রমণ ফুটবলের মধ্যে তো রায়ান উইলিয়ামসের কথা বলতেই হবে, যে রায়ান উইলিয়ামস যেভাবে কানেকশন তৈরি করছিলেন, বল বাড়িয়ে দিচ্ছিলেন। এবং নাম নিতে হবে আরেকজন প্লেয়ারে, সেটা হলো আশিক কুর্নিয়ান। শেষের দিকে নামেন, 25 থেকে 30 মিনিট খেলার সুযোগ পেয়েছেন। যে ফুটবলটা আশিক কুর্নিয়ান খেলেছেন এবং যতগুলো চান্স উনি পেয়েছিলেন, যদি আশিক কুর্নিয়ান বাইরে থেকে শট না মেরার চেষ্টা করে যদি বল বাড়িয়ে দিতেন বা আরেকটু এগিয়ে যেতে পারতেন, তাহলে হয়তো উনি গোলও পেতে পারতেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু আশিক কুর্নিয়ানের পারফরমেন্সও প্রচন্ড চোখে পড়ার মতো। এটা গেল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট নিয়ে যদি কথা বলতেই হয়
তবে কিন্তু বলতে হবে খালিদ জামিলের স্ট্র্যাটেজি একটা অন্যরকম দল নামিয়েছিল আজকে ইন্ডিয়ার কোচ বা ভারতীয় কোচ খালিদ জামিল কিন্তু যে দলটা নামিয়েছিল এতটা অ্যাটাকিং দল, খালিদ জামিলকে কিন্তু আইএসএল এও দেখা যায়নি যে উনি এতটা অ্যাটাকিং দল নামাচ্ছেন, কিন্তু আজকে একদমই অ্যাটাকিং দল নামিয়েছিলেন এবং তার দলকে মনে হয় বলাই ছিল যে শুধু আক্রমণ আক্রমণ এবং আক্রমণ, এবং তাতে দেখা গেল যে হংকং যে ফুটবলটা তাদের ঘরের মাঠে খেলতে পেরেছিল সেই ফুটবলটা এখানে খেলার সুযোগটাই পেল না, এবং তারাও কিন্তু এতটাই আক্রমণের চাপ তাদেরকে সামলাতে হচ্ছিল যে তারা বিল্ড আপ করতে পারছিল না নিচ থেকে, এবং যেভাবে হংকং এর পায়ে বল গেলে মনবীর লিস্টন এদিক থেকে ছাংতে যেভাবে আক্রমণ করছিল, যেভাবে রায়ান উইলিয়ামস আক্রমণ করছিল বা প্রেস করছিল, সেখানে কিন্তু তারা বারবার বলটা ছেড়ে দিচ্ছিল বা বল লুজ করছিল, এটাও কিন্তু আমরা দেখতে পেলাম। আজকে চার ডিফেন্সে কিন্তু রাহুল বেকে এবং সন্দীপ জিঙ্গানকে দিয়ে শুরু করেছিল, এবং তারপরে দুই সাইডে কিন্তু দুই ব্যাক হিসাবে ছিলেন, এক সাইডে আকাশ মিশ্রা এবং এক সাইডে ছিলেন কিন্তু অভিষেক টেকচাম সিং। আকাশ মিশ্রা কিন্তু আজকে দ্রুত গতির ফুটবল খেলেছেন এবং তার যে মানে চোট থেকে তিনি যে ফিরে আসছেন মুম্বাইয়ের ভালো পারফরমেন্স করছেন এবং কিভাবে তার গতিকে তিনি কাজে লাগান সেটা কিন্তু তিনি দেখিয়েছেন, এবং অভিষেকও অন্যদিক থেকে ভালো এবং সেও গতি কাজে লাগিয়েছেন এবং প্রচন্ড ওপর নিচ করে ফুটবল খেলেছেন, এই কথাটা বলতেই হবে। প্রথম যে গোলটা সেই গোলটা কিন্তু অভিষেক থেকে আক্রমণটা শুরু হয়, অভিষেক থেকে বলটা মনবীর থেকে, সেখান থেকে কিন্তু রায়ান উইলিয়ামসের গোল। তাই সেখানে দাঁড়িয়ে এই চারজন ব্যাক মাঝখানে কিন্তু বা ডিফেন্সিভ স্ক্রিনিং এ কিন্তু এমন দুজন প্লেয়ারকে দেখা গেল, তার মধ্যে একজনের কথা তো আমি আগেই বলেছিলাম সেটা হলো আপুইয়া, যে আপুইয়া থাকবে, কিন্তু আরেকজন প্লেয়ার খুব অবাক করে আনোয়ার আলীকে কিন্তু ডিফেন্সিভ স্ক্রিনিং এ ব্যবহার করেছেন আজকে কোচ খালিদ জামিল, এবং আনোয়ার আলী কিন্তু সেই পজিশনে বেশ ভালো খেলেছেন। যদিও চিন্তার বিষয় একটু যে আনোয়ার আলীকে কিন্তু সাবস্টিটিউট করার সময় আনোয়ার আলীকে তার পায়ে একটি টান ধরে, যেটা রায়ান উইলিয়ামসেরও ধরেছে। তো এই দুজন প্লেয়ারের কতটা তারা চোট মুক্ত রয়েছেন, চোট কিনা সেটা আমরা বলতে পারছি না, তবে সুস্থ কতটা রয়েছে সেটা নিয়ে তো অবশ্যই পরে আমরা জানতে পারবো, এবং জানতে পারলে আপনাদের অবশ্যই স্পোর্টসের পর্দায় জানাবো। কিন্তু আনোয়ার আলীকে আজকে স্ক্রিনিং এর ভূমিকা ব্যবহার করেছেন এবং তিনি কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্য মতন ফুটবল খেলেছেন, হয়তো বিশাল কিছু করেননি, হয়তো বিশাল নজরে পড়েননি, কিন্তু ভালো খেলেছেন। আপুইয়া অবশ্যই ভালো, বল যেভাবে তিনি স্ন্যাচ করছিলেন, যেভাবে তিনি আক্রমণ করছিলেন, বল ডিস্ট্রিবিউশন করছিলেন, সেটা অবশ্যই ভালো। সেইখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে দুই সাইডে লিস্টন কোলাসো এবং ছাংতে, যারা দুজনে দ্রুতগতি সম্পন্ন প্লেয়ার এবং দ্রুত গতিতে আক্রমণ করছিলেন। আক্রমণে সেকেন্ড স্ট্রাইকার এবং স্ট্রাইকারে মনবীর, সেকেন্ড স্ট্রাইকারে রায়ান উইলিয়ামস। তবে রায়ান উইলিয়ামস সেকেন্ড স্ট্রাইকার, কখনো অ্যাটাকিং মিডফিল্ডার, একটা ফ্রি জোন রায়ান উইলিয়ামস এর ছিল, যেখান থেকে কিন্তু তারা খেলছিলেন, রায়ান উইলিয়ামস খেলছিলেন। তো এই গেল হলো খালিদ জামিলের আক্রমণাত্মক মনোভাব এবং একটা দুর্দান্ত দল নামানো, যেই দলটাকে প্রথমে খাতায় কলমে দেখলে কিন্তু যে কারোরই মনে হতে পারে যে এটা কি দল নামিয়েছে, মনবীর কেন স্ট্রাইকারে বা অন্যান্য প্লেয়াররা থাকতে, মানে ফারুক চৌধুরী থাকতে বা রহিম আলী থাকতে কেন একজন পজিটিভ স্ট্রাইকার নয় টিমে, এই প্রশ্নগুলো আসতেই পারে খাতায় কলমে দেখলে, কিন্তু খেলার পরে কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে কতটা আক্রমণাত্মক ফুটবল খেলার জন্য কিন্তু এই দলটা নামানো হয়েছিল। এইটাকে তো গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কিন্তু অবশ্যই আসবে ডেড বল সিচুয়েশনে কিন্তু দুর্দান্ত আজকে ইন্ডিয়া, সেটা কর্নার হোক, সেটা ফ্রি কিক হোক, এবং আমরা যদি দ্বিতীয় গোলটা দেখি, দ্বিতীয় গোলটা কিন্তু একটা লং থ্রো থেকে আকাশ মিশ্রা গোল করে দিয়ে চলে যায়। লং থ্রো, সেটা রিবাউন্ড হয়ে আকাশ মিশ্রার পায়ে এসে পড়ে এবং আকাশ মিশ্রা ওইখান থেকে যে ভলিটা করলো, ওইখান থেকে আকাশ মিশ্রা ডাইরেক্ট ভলি না করে যেভাবে মাটিতে মেরে বলটা ড্রপ খাইয়ে জালে জড়ালো, সেইটা কিন্তু দেখার মতন। এবং আইকিউ, ফুটবলে যে আইকিউ কতটা জরুরি সেইটা কিন্তু এই আকাশ মিশ্রার মতন প্লেয়ারদেরকে দেখলে বোঝা যায়, যে একটা গোল এবং একটা প্লেয়ারকে গোল করা এবং না করা, বারের ওপর থেকে উড়িয়ে দেওয়া এবং বল জালে রাখা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু কোথাও গিয়ে ওই আইকিউটাই করে দেয়, কারণ খুব দ্রুত ছোট সময়ের মধ্যে সে ডিসিশনটা নিতে হয়, এবং যে ডিসিশনটা আকাশ মিশ্রা নিয়েছে। এবং দ্বিতীয় গোলটা তো দেখার মতন, খুব ন্যারো অ্যাঙ্গেল থেকে গোলকিপার সুযোগ পাননি, যেভাবে উনি আকাশ মিশ্রা ড্রপ দিয়ে বলটাকে জালে জড়ালো, সেটা কিন্তু খুব সুন্দর। তবে সেখানে কিন্তু ডেড বল ছিল, যে একটা লম্বা থ্রো থেকে কিন্তু গোলটা হয়েছিল। এছাড়াও কিন্তু কর্নার এবং ফ্রি কিক থেকে কিন্তু দুর্দান্ত ভালো ভালো সুযোগ পেয়ে গেছিল ইন্ডিয়া। একটি বলে তো গোলকিপারের পায়ে আচমকা এসে না লাগলে গোলকিপার জানতো না যে তার পায়ে এসে বলটা লাগছে, যদি একটু এদিক ওদিক হতো আরেকটা গোল হতে পারতো। সেই ফ্রি কিকটা কিন্তু বেশ ভালো নিয়েছিল লিস্টন কোলাসো। এখান থেকে বলা যেতেই পারে যে ডেড বলেও কিন্তু আজকে ভারত বেশ ভালো, এবং ভারত কিন্তু ডেড বলের দিক থেকে
থেকে কিন্তু তাদের কাছে বেশ পোটেনশিয়ালিটি রয়েছে, তাদের কাছে বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা ডেড বলে খুবই ভালো, সেটা ছাংতে হোক, লিস্টন কোলাসো হোক বা রায়ান উইলিয়ামসও এখন এসে গেছেন, এবং ডিফেন্স এবং সন্দেশ ঝিঙ্গানের মতন, আনোয়ার আলীর মতন হেডার রয়েছেন যারা বক্সে হেডটা করতে জানে, যারা জানে যে একটা ভেসে আসা বল কিভাবে মাথা ছুঁয়ে গোল করতে হয়। তো এখানে ডেড বল সিচুয়েশনটা কিন্তু কাজে লাগানোর একটা ভালো কাজ করছে ইন্ডিয়ান দল, এই কথাটা বলতেই হয়। সবশেষে যে কথাটা বলতে হয় সেটা হলো যে আমরা জানি সামনে আমাদের কোনো আর আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই, ভারতের কোনো আর আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। যদি কোনো তিন দেশীয় টুর্নামেন্টে বা কোনো বাইরের টুর্নামেন্টে ভারতকে আমন্ত্রণ না করা হয়, তাহলে ভারতকে হয়তো এই মুহূর্তে কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত খেলতে যেতে পারছে না। কিন্তু দুটো জিনিস খুব পজিটিভ ভাবে কিন্তু এই ম্যাচের পরে উঠে এলো। প্রথম, ভারতীয় দল এর আগের যে ম্যাচগুলো খেলেছিল সেই ম্যাচগুলোর কিন্তু বেশিরভাগ ম্যাচ, কয়েকটা বাংলাদেশ ম্যাচটা বাদ দিয়ে হয়তো আমি যদি খুব ভুল না হই, বেশিরভাগ ম্যাচটাই কিন্তু ছিল একটা বন্ধ মরশুমে, আইএসএল চলছিল না সেই সময়ের ফুটবল এবং এই আইএসএল শুরু হবার পরের ফুটবলের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভারতীয় দলের প্লেয়ারেরা। অর্থাৎ প্লেয়ারেরা যদি খেলার মধ্যে থাকে, লিগের মধ্যে, একটা চলতি লিগের মধ্যে থাকে, সেখানে কিন্তু ভারতীয় দল আলাদা পারফরমেন্স করে, এটা কিন্তু প্রমাণ হলো। দ্বিতীয়, রায়ান উইলিয়ামসের অন্তর্ভুক্তিতে ভারতীয় দল যে বুস্ট আপ পেল, এইরকম প্লেয়াররা যদি ভারতীয় দলে আরো আসে তাহলে কিন্তু ভারতীয় দল আরো ভালো কাজ করতে পারবে, এবং এরকম প্লেয়ারদের ভারতীয় দলে আরো বেশি করে অন্তর্ভুক্তি করা প্রয়োজন, সেটাও কিন্তু বুঝিয়ে দিয়ে গেল এই ম্যাচ। এবং 3 নম্বর যে ভালোটা পেল ভারতীয় দল, সেটা হলো যে একটা পজিটিভ নোটে এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন রাউন্ডটাকে কমপ্লিট করা। এর ফলে কিন্তু এই যে জিতলো, এর ফলে কিন্তু এই মোমেন্টামটা ভারতীয় দল ধরে রাখতে পারলে এরপরে যে সকল ম্যাচেস আছে, সেটা ফ্রেন্ডলি হোক বা আন্তর্জাতিক কোনো ম্যাচ যদি থাকে, সেখানে কিন্তু ভালো ফলাফল করতে পারে ভারতীয় দল। তবে সবশেষে একটা কথা বলার, যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারলাম না, আমরা এশিয়ান কাপ পরের 2027 খেলতে পারবো না। সেইখানে দাঁড়িয়ে ভারতীয় দলকে কিন্তু ফিরে আসতে হবে, এবং আশা করা যায় এই ম্যাচ থেকেই সেই ফিরে আসার পদ্ধতি শুরু হয়ে গেল।